রাজমহলে জনগণের সামনে মন্ত্রীমশাইয়ের মুখোশ খুলে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দিল মন্ত্রীমশাইকে ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মন্ত্রীমশাইকে খবর দিতে থাকে যে রুদ্ররূপ সান্যাল হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। তখনই মন্ত্রী বলতে লাগলো, আরে রুদ্ররূপকে কি বিশ্বাস করা যায়? ওই ছেলেটাকে তো আমি একদম বিশ্বাস করতে পারছি না। ও বলেছে বিরোধী দলকে নাকি রাখি বন্ধন অনুষ্ঠানে এমন ধামাকা করবে যাতে বিরোধী দলেরা আর মাথা তুলে দাঁড়াতে পারে না। আর শেষ পর্যন্ত ও কি করলো? ও নিজে বৃষ্টিশকে এখন হাসপাতালে পড়ে আছে। ওই ছেলেকে তো আমি একদম বিশ্বাস করতে পারছি না। তখনই সেক্রেটারি বলে উঠে, আরে ওই লোকটা ছাড়া ফুলকি দাসের বিরুদ্ধে দাঁড়ানোর মতো তেমন তো প্রতিপক্ষ কেউ নেই, আপনি বিশ্বাস করুন। তখন রুদ্র সেখানে গিয়ে হাজির হয় আর রুদ্র বলতে লাগলো, আসতে পারি? মন্ত্রী তখন বলতে লাগলো, আরে রুদ্ররূপ, আর তুমি তুমি এখন কেমন আছো? তোমার শরীর এখন কেমন? রুদ্র তখন বলতে লাগলো, শরীর এখন মোটামুটি ভালো আছে। তখনই বলতে লাগলো, আরে কি ব্যাপার, তুমি এমন একটা কাণ্ড ঘটাবে বলেছো আর তুমি নিজে বৃষ্টিশকেই হাসপাতালে পড়ে আছো। রুদ্র তখন বলতে লাগলো, কি করব, অল্পের জন্য ধরা পড়ে যেতাম, বেঁচে গিয়েছি। তখনই মন্ত্রী বলতে লাগলো, কেন, কি হয়েছে? তখন বলতে লাগলো, আরে ফুলকি, ওই ফুলকি মেয়েটা না সামান্য মেয়ে নয়, ও না আমি বেঁচে আছি সেই জিনিসটা তদন্ত করার জন্য হাসপাতালে চলে গিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত দেখে এসেছে, আমার লোকজন বলে দিয়েছে, এমনকি এই থানায় গিয়েও খবর নিয়েছে। ও না অল্পের জন্য আমাকে ধরে নিত, শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতেই তো আমি বিষটা খেয়েছি। মন্ত্রী তখন বলতে লাগলো, এখন তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো? তখনই বলতে লাগলো, আরে মন্ত্রীমশাই, আপনারা তো সবসময় টিভিতে ভাষণ দেন, আপনাদের ভাষণ তো জনসাধারণ দেখি, কোনোদিন তো জনসাধারণের মুখোমুখি হননি। তাই আপনারা কিছুতে বিরোধী দলের পক্ষ হয়ে আপনারা কিছুতে দাঁড়াতে পারবেন না। ফুলকি না এই রাজমহল এলাকায় ফুলকিয়ে নেত্রী হয়ে যাবে। যদি ফুলকির মুখোমুখি হতে হয় তাহলে আপনাকে একবার রাজমহল এলাকায় যেতে হবে, জনসাধারণের মুখোমুখি হতে হবে। মন্ত্রী তখন বলতে লাগলো, কি বলতে চাইছো? আমি যাব রাজমহল এলাকায়? তখনই রুদ্র বলতে লাগলো, হ্যাঁ আপনি যাবেন, আপনি সেখানে গিয়ে জনসাধারণের সাথে মুখোমুখি হবেন, ওদের মনে কি আছে সেটা জানবেন, ওদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়ে আসবেন, তাহলেই তো জনসাধারণ খুশি হয়ে যাবে। তখন মন্ত্রী বলতে লাগলো, তাহলে তাহলে কি সত্যি আমাকে সেখানে যেতে হবে? তখন বলতে লাগলো, হ্যাঁ, আশাবরী রায়চৌধুরীকে নিয়ে যতটা বিশ্বাস করেছে জনগণ, কিন্তু তার ছেলে ইন্দ্রকুমারকে নিয়ে ততটা তারা আস্থা বা বিশ্বাস রাখতে পারছে না। তাই আপনি যদি গিয়ে কিছু প্রতিশ্রুতি দেন তাহলে কিন্তু আপনি ভোটে নির্ঘাত জিতে যাবেন। এতে ফুলকি আর আপনাকে কিছুই করতে পারবে না, হারাতে পারবে না। মন্ত্রী তখন বলতে লাগলো, তাহলে ইন্দ্রকে খবরটা জানিয়ে দাও, আমরা রাজমহল এলাকা যাব 15ই আগস্টের দিন জাতীয় পতাকা উত্তোলনের জন্য। এইদিকে ইন্দ্র খবরটা পাওয়ার পর তার দলের লোকজন নিয়ে খুব সুন্দর করে মঞ্চ তৈরি করে রাজমহল এলাকায় একটা অনুষ্ঠানের আয়োজন করে। যা দেখে আদিত্য বলতে লাগলো, ভাই ভাই কত সুন্দর করে অনুষ্ঠানের আয়োজন করছে, ভাই কি এখনো কিছু বুঝতে পারছে না? আর রাজমহল এলাকায় মাও তো এইভাবে অনুষ্ঠান করতো, কিন্তু এইভাবে যে রাজমহলে দিনের পর দিন দুর্নীতি হয়েছে সেটা তো আগে আমি বুঝতে পারিনি। ধানু তখন বলতে লাগলো, ভাগ্যিস আপনি এখন বুঝতে পারছেন আদিত্য, না হলে আপনার চোখটা খুলে গিয়েছে, না হলে তো আপনি আপনার ভাইয়ের মতো এখনো মায়ের পক্ষ হয়ে কথা বলতেন। আপনার ভাই এখনো তো আপনার মায়ের যে অন্যায়টা সেটা কিছুতেই দেখছেন না, কিভাবে এখনো মায়ের পক্ষ হয়ে কথা বলছেন। আপনি তো সেটা বুঝতে পেরেছেন, প্রতিবাদ করতে শিখেছেন, এমনকি জনসাধারণের পাশে এসে দাঁড়াচ্ছে। তাই আপনাকে না, আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এইদিকে ইন্দ্র বলতে লাগলো, কিছুক্ষণের মধ্যে আমাদের মন্ত্রী মহোদয় এখানে চলে আসবে, আপনারা অল্প কিছুক্ষণ ধৈর্য ধরে বসুন। অন্যদিকে দেখা যায় ইন্দ্রর সাথে ইশারা করে অভিরূপ কি যেন বলা বলি করছে, সেটা দূর থেকে ফুলকি দেখতে পায়। ফুলকি তখন অভিরূপের কাছে গিয়ে বলতে লাগলো, অভিরূপ দাদা। অভিরূপ তখন বলতে লাগলো, আরে ফুলকি, তুমি দেখতে পেয়েছো? ও ছোট রাজকুমার কি বাড়াবাড়িটা শুরু করে দিয়েছে, কি দরকার ছিল এখানে মন্ত্রী মশাইকে নিয়ে আসার? তখনই ফুলকি বলতে লাগলো, আপনার প্ল্যান কি অভিরূপ দাদা? এই কথা বলতে অভিরূপ ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, ফুলকি তুমি এখনো আমাকে বিশ্বাস করো না, এখনো আমাকে সন্দেহ করছো? ফুলকি তখন বলতে লাগলো, আরে অভিরূপ দাদা, তুমি এভাবে বলছো কেন? তুমি যে এভাবে বলছো যে ঠাকুরঘরে কি আমি কলা খাইনি, এমনটাই তো হয়েছে। আমি কোথায় তোমাকে সন্দেহ করলাম? আমি বললাম আমরা এবার কি করব। তখনই অভিরূপ বলতে লাগলো, আরে আমরা কি করব, আমাদের তো আর কিছু করার নেই, চুপচাপ সব কিছু দেখে যেতে হবে। তখন সেখানে রোহিত তমাল পিয়ালরাও চলে আসে। ফুলকি তখন বলতে লাগলো, আরে আমাদের গ্রামে আমরা যদি কাউকে পছন্দ না করি না, তাহলে আমরা সেখানে পচা টমেটো আর পচা ডিম ছুঁড়ে মারতাম, এখন তাই করব। যা শুনে মনটা খুব খারাপ হয়ে যায় অভিরূপের। ফুলকি তখন বলতে লাগলো, আরে অভিরূপ দাদা, তোমার মনটা খারাপ হয়ে গেল কেন? তমাল তখন বলতে লাগলো, আরে অভিরূপ তুমি ভয় পেও না, ফুলকি দাস
কি সত্যি সত্যি পচা টমেটো আর পচা ডিম ছুঁড়ে মারবে? এটা এমনি এমনি বলছে। ফুলকি তখন বলতে লাগলো, না তমাল দাদা, আমি সত্যিই বলছি, এদিক থেকে সেই দিক উল্টোপাল্টা কিছু করলে না, আজকে সত্যি আমি মন্ত্রী মশাইকে কিন্তু পচা টমেটো পচা ডিম ছুঁড়ে মারবো। অভিরূপ তখন ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো, সত্যি যদি ফুলকি দাস এই কাণ্ডটা করে বসে না, মন্ত্রী মশাই আমাকে কিছুতেই ছাড়বে না, আমাকে শেষ করে ফেলবে। ফুলকি তখন মনে মনে ভাবতে থাকে, অভিরূপ দাদার মনটা এত খারাপ হয়ে গেল কেন? সত্যি কি আমার জন্য খারাপ হয়ে গেছে, না অন্য তাতে রহস্য আছে? সেটা আমাকে দেখতে হবে। এদিকে তখনই মন্ত্রীমশাই চলে আসে, আর সবাই মন্ত্রীমশাইকে খুব ও অভ্যর্থনা দিয়ে স্টেজে তোলে, এমনকি ইন্দ্রকুমার ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। আর তখনই সেখানে একজন বলতে লাগলো, আরে সুচন্দা দেবী দিয়ে যখন এসেছিল তখন তো এত কিছু ফুলকি দাস করেনি। তখন ফুলকি বলতে লাগলো, আরে সুচন্দা দিদি আর ওনার মধ্যে না অনেক পার্থক্য আছে। সুচন্দা দিদি তো অনেক একজন ভালো মনের মানুষ। এদিকে সবাই স্লোগান দিতে থাকে, এবার ভোটে জিতবে কে, শাসক দল ছাড়া আর কে। তারপরে মন্ত্রীমশাইকে কিছু বলার কথা বললে মন্ত্রীমশাই তখন বলতে লাগলো, আমি রাজমহল এলাকায় অনেক উন্নয়ন করব। প্রথমত আমি একটা পার্ক তৈরি করব, যেখানে ছেলেমেয়েরা বসে নিশ্চিন্তে তাদের মনের কথা খুলে বলতে পারে। তারপরে আমি ঘরে ঘরে প্রত্যেকটা বেকার যুবককে বাইক দেবো, এমনকি চাকরি দেবো। এই কথাগুলি শুনে তো অনেকে খুব খুশি হয়ে যায়, কিন্তু সেখানে কিছু জনগণ বলতে লাগলো, এতদিন কোথায় ছিল রাজমহল এলাকা নিয়ে? এতদিন তো ভাবিনি, এখন কেন এসব বলতে এসেছে? এসব মিথ্যে প্রতিশ্রুতি। ফুলকি, ই তোমার সাথে আমরা সবাই আছি। ফুলকি তখন বলতে লাগলো, আমিও আপনাদের সাথে আছি। তখনই একজন বলতে লাগলো, ও রানী, আপনি পাল্টে যাবেন না তো ভোটে জিতলে? রোহিত তখন বলতে লাগলো, আরে না না, ফুলকি যদি পাল্টেও যায় না, সবাই মিলে ফুলকিকে আবার জায়গায় নিয়ে আসবো। তখন অভিরূপ বলতে লাগলো, বাহ বাহ, রোহিত তো অনেক কিছু ভেবে নিয়েছে ফুলকিকে নিয়ে। আরে দেখো ফুলকি দাসের অবস্থা আমরা কি করি, রাজনীতি, ফুলকি দাসের দ্বারা রাজনীতি আর হবে না। এদিকে মন্ত্রী মশাই ভাষণ দেওয়ার পরে তারপরে বলতে লাগলো, এবার তাহলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিকে দেখা যায় ধানু তখন বলতে লাগলো, সত্যি তো ফুলকি তো সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। ফুলকি যদি এই রুদ্রদ্বার সেই চক্রান্তটা বুঝিয়ে না দিত, তাহলে দিদিভাই তো কোনোদিনও বুঝতো না। তখন রুদ্র মনে মনে বলতে লাগলো, এই রুদ্ররূপ সান্যাল মারা গিয়েছে, তারপরও ওরা রুদ্ররূপকে ছাড়ছে না, আমার না এসব আর ভালো লাগছে না। লাবু তখন বলতে লাগলো, ধানু তুই এসব বলিস না, রুদ্র নামটা আর বলিস না, আমার না ভালো লাগে না। তখন অভিরূপ বলতে লাগলো, এই তো আমার লাবণ্য শোনা আমার মনে দুঃখটা বুঝে। এদিকে মন্ত্রীমশাই যখনই পতাকাটা উত্তোলন করতে যাবে, তখন ফুলকি এসে হাতটা ধরে ফেলে আর বলতে লাগলো, শুনুন, আপনি যদি পতাকা উত্তোলন করতে হয় তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। মন্ত্রীমশাই তখন বলতে লাগলো, কে? ও তুমি বিরোধী দলের নেত্রী, দেখে তো মনে হচ্ছে ছোট বাচ্চা মেয়ে। তোমার এখনো হাতে করি হয়েছে সবেমাত্র, তুমি এসেছো আমাদের সাথে প্রতিপক্ষ হয়ে। আচ্ছা বলো তোমার কি প্রশ্ন? তখন মন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি বলতে লাগলো, না আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা অন্য জায়গায় যাব। মন্ত্রী কিন্তু তখন বলতে লাগলো, না, আমি ওর কি প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে চাই, এমনকি সবার সামনে স্টেজে দাঁড়িয়ে। ফুলকি তখন বলতে লাগলো, ঠিক কথা, না হলে কিন্তু আপনি পালিয়ে যাবেন, আমি কিন্তু বলে দিলাম। মন্ত্রী তখন বলতে লাগলো, ঠিক আছে চলো স্টেজে চলো। এদিকে ভয় পেতে থাকে অভিরূপ আর বলতে লাগলো, আরে মন্ত্রীমশাই, আপনি তো ফুলকি দাসকে চেনেন না।